প্রশ্ন উঠছে, তবে কি সব হারাতে যাচ্ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ? তার বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি, আপনারা দেখেছেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ। সাম্প্রতিক সময়ে জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর এটি মনে হচ্ছে কাকতালীয়ভাবে একটি মিলে গেছে, কিন্তু দুদক এর আগেই তদন্ত শুরু করেছিল এবং তার ভিত্তিতেই এই আদেশ দিয়েছে। নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ খবর। দর্শক, আমি একটু খবরটা আপনাদেরকে একটু বলি। সাবেক আইজিপি জনাব বেনজির এখনও মানুষের আগ্রহের জায়গায় আছে। এ কারণেই তাকে নিয়ে যখনই কোনো খবর আসে, আমি দেখেছি সেটা নিয়ে মানুষ আগ্রহ নিয়ে দেখে, সেটাতে রিয়্যাক্ট করে, মন্তব্য করে। যেসব পত্রিকা তাদের এই নিউজগুলো দেয় সেগুলোর ফেসবুকে আমি ঢুকে দেখেছি মানুষ কথা বলছে এবং তীব্র ক্ষোভ, ঘৃণা, আই রিপিট ঘৃণা উগরে দেয় এই লোকটার প্রতি। উনি সবচেয়ে খারাপ মানুষ আওয়ামী লীগের পারপাস সার্ভ করাদের মধ্যে, নট নেসেসারিলি, কিন্তু তার অ্যাটিটিউড মানুষকে এতটা খেপিয়ে রেখেছিল। যাই হোক, গতকাল রাতে আবার উনি খবর হলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোটামুটি নিশ্চিত যে বৃহস্পতিবার রাত 9টা সাড়ে 9টার দিকে টেলিভিশন এবং অনলাইন পোর্টালগুলোতে যখন আপনারা প্রথম এই নিউজটি দেখলেন যে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং তার পরিবারের সব ধরনের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত, সবাই মোটামুটি একটা ধাক্কা খেয়েছেন। আমি নিজেও প্রথম যখন এই নিউজটি শুনেছি বা হাতে পেয়েছি, আমি মাঝারি ধরনের একটি ধাক্কা খেয়েছি। আমরা সবাই ভেবেছি যে এটা কীভাবে সম্ভব, তার কারণ আমরা ধরেই নিয়েছিলাম অনেক নাটকীয়তার পরে যখন দুদক বেনজির আহমেদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। তদন্ত শুরু করেছিল এবং তার ভিত্তিতেই এই আদেশ দিয়েছে। নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ খবর। দর্শক, আমি একটু খবরটা আপনাদেরকে একটু বলি। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। এছাড়া তার অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। সূত্র জানায়, সাবেক আইজিপি বেনজির আহমেদের সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। আবেদনে বলা হয়, বেনজির আহমেদের সম্পদ ক্রোক ও ফ্রিজ না করা গেলে তা হস্তান্তর হয়ে যেতে পারে। পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। পরবর্তীতে আদালতের আদেশে বলা হয়েছে, মানি লন্ডারিং আইন 2012 এর 14 ধারা এবং দুদকের বিধিমালা 2007 বিধি 18 অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হলো। বেনজিরের গোপালগঞ্জ ও ঢাকায় শতাধিক একর জমি রয়েছে, যার বেশিরভাগই তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে কেনা। এসব স্থাবর সম্পদের মধ্যে ঢাকার উত্তর বাড্ডায় রূপায়ণ মিলেনিয়াম কেয়ার ভবনের পার্টনার বেনজির আহমেদের স্ত্রী। এছাড়া তার স্ত্রী জিশান মির্জার নামে গোপালগঞ্জে বিভিন্ন দলিলে কয়েকশো একর জমি রয়েছে। মোট 65টি দলিলের অধিকাংশই বেনজিরের স্ত্রী ও তার মেয়ের নামে কেনা। পুলিশের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোনালী ব্যাংক সহ অন্তত 33টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশও দেওয়া হয়েছে। দুদক বলছে, এসব ব্যাংক হিসেবে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অস্বাভাবিক লেনদেনের তথ্য রয়েছে। এর আগে গত 23 এপ্রিল তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের নামে দুদক সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়। দর্শক, এটি ঘটনাক্রমে দেখেন যে সাম্প্রতিক সময়ে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা। তার এবং তার পরিবারের সদস্যরা প্রবেশ করতে পারবে না যুক্তরাষ্ট্রে। ঠিক তারপর এই ঘটনা নিয়ে যখন একটি রাজনৈতিক মহলে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে, রাজনৈতিক মহলে
এবং আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দল যখন প্রতিক্রিয়া দিচ্ছে, ঠিক সেই সময় বেনজির আহমেদের এই ঘটনা, অর্থাৎ তার সম্পত্তি ক্রোকের যে নির্দেশ দুদকের পক্ষ থেকে দেওয়া হলো, সেটি নিঃসন্দেহে বলা যায় যে দুদক এখন সক্রিয় হয়েছে এবং এই বিষয়ে সরকারের মনোভাব আগে জাজ করা যাচ্ছিল না যে শেষ পর্যন্ত কি করবে সরকার। বেনজির আহমেদের বিষয়টি কি ধামাচাপা পড়বে নাকি এটি তদন্ত চলতে থাকবে। তো বোঝা গেল যে এই ব্যাপারে সরকার তদন্তটা এগিয়ে নেওয়ার পক্ষপাতী এবং তার প্রেক্ষিতেই এই ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সাবেক আইজিপি জনাব বেনজির এখনও মানুষের আগ্রহের জায়গায় আছে। এ কারণেই তাকে নিয়ে যখনই কোনো খবর আসে, আমি দেখেছি সেটা নিয়ে মানুষ আগ্রহ নিয়ে দেখে, সেটাতে রিয়্যাক্ট করে, মন্তব্য করে। যেসব পত্রিকা তাদের এই নিউজগুলো দেয় সেগুলো ফেসবুকে আমি ঢুকে দেখেছি, মানুষ কথা বলছে এবং তীব্র ক্ষোভ, ঘৃণা, আই রিপিট ঘৃণা উগরে দেয় এই লোকটার প্রতি। উনি সবচেয়ে খারাপ মানুষ আওয়ামী লীগের পারপাস সার্ভ করাদের মধ্যে, নট নেসেসারিলি, কিন্তু তার অ্যাটিটিউড মানুষকে এতটা খেপিয়ে রেখেছিল। যাই হোক, গতকাল রাতে আবার উনি খবর হলেন এবং একযোগে প্রত্যেকটা মিডিয়াতে তার এই খবর আসলো। টিভি চ্যানেলগুলো করেছে, অনলাইন পোর্টালগুলো করেছে, যেসব পত্রিকা পাবলিশড হবে তারাও তাদের অনলাইনে খুব দ্রুত নিউজটা দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যারা বেনজিরের ব্যাপারে কোর্ট একটা আদেশ দিয়েছে। আদেশটা হচ্ছে তার সম্পত্তি ক্রোক করা এবং তার অ্যাকাউন্ট জব্দ করা। আমি আসবো এই ব্যাপারে আলোচনায়। আগে একটা কথা একটু বলে রাখা দরকার, মানে এই পর্যন্ত জনাব বেনজিরের প্রসেস যাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নাই। আপনারা যারা আমাকে রেগুলারলি দেখেন, আমি তাদেরকে আমি তাকে নিয়ে আমার টেকে বলেছি যে মামলা পর্যন্ত করা হয়েছে, কারণ একজন ডামি এমপি সেটা নিয়ে উচ্চবাচ্য করেছেন, দুদকে গেছেন, দুদককে মামলা করতে হয়েছে। এই তো মামলা না, মানে তারা খোঁজ খবর করবেন, মামলা তো অনেক দূরের কথা, তারা তার ব্যাপারটা কগনিজেন্সে নিয়েছেন। এই কথাটা তাদের বলতে হয়েছে, কারণ ওই ডামি এমপি যেহেতু ওখানে গেছেন সেটাকে একটু না একটু গুরুত্ব তাকে দিতেই হতো। এরপর যেটা হয়, তদন্ত হচ্ছে, হবে, চলবে, এসব বলতে বলতে এটা আটকে থাকবে। আমরা নানান ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে যাব, কারণ একটার পর একটা ইস্যু আসছে, বাংলাদেশে আসতে থাকবে। ইস্যু তৈরি করা হবে, কিছু ইস্যু আসবে, কিছু ইস্যু সরকার নিজের হাতে তৈরি করবে, সুতরাং এটা ধামাচাপা পড়ে যাবে। কিন্তু না, কোর্টের একটা রায় হলো, মানে কোর্টের রায়টাকে আমি এভাবে দেখতে চাই। কেউ কেউ বলবেন, আমি জানি আমি আওয়ামী লীগের লোকজন বলবেন, এবং যেহেতু আমি আওয়ামী লীগের লোকজনের সাথে টকশো করি, বিরাট স্বাধীন বিচার বিভাগ দেখানোর চেষ্টা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা একেবারেই। তাহলে কি ঘটলো, ব্যাপারটা কেন ঘটলো, সেটা নিয়ে কি কি প্রবাবিলিটি থাকতে পারে সেগুলো নিয়ে কথা বলি। আগে একটু দেখি তার সম্পদ সম্পর্কে কি বলা হয়েছে। সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সম্পদ কেনা 83টি দলিল জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। একজন এটা করেছে খুরশিদ আলম খান, দুদকের আইনজীবী, আমরা চিনি তাকে, এটা জানানো, তিনি এটা জানিয়েছেন পত্রিকাকে। খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, অনুসন্ধানের অংশ হিসাবে দুদক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ চেয়ে আজ বৃহস্পতিবার আবেদন করে। আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন। ওই আবেদনে বেনজির আহমেদের গোপালগঞ্জের জমি, বেনজির আহমেদ ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবগুলো জব্দের আদেশ চাওয়া হয়েছিল। আমি একটা টিভি চ্যানেলে এটা নিয়ে বিস্তারিত একটা রিপোর্টে দেখলাম, তার সম্পত্তির বর্ণনা দেয়া হয়েছে, তাতে 17 পৃষ্ঠা লেগেছে এবং সেখানে এক গোপালগঞ্জেই নাকি 65টা জায়গায় তার সম্পত্তি আছে। 65টা জায়গায় রিপিট সম্পত্তি আছে, 33টা ব্যাংক অ্যাকাউন্ট, মানে একটা মানুষের 33টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। দু একটা প্রশ্ন আমাদের মাথায় প্রাথমিকভাবে আসবেই, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে কি আছে এখন। মানে আপনি দীর্ঘ সময় পার হলো তার বিরুদ্ধে অভিযোগগুলো আসার এবং দুদক অনুসন্ধান করবে এটা বলার পরও দীর্ঘ সময় চলে গেল, অ্যাকাউন্টগুলোতে কি আদৌ কিছু আছে? মানে না থাকার কোনো কারণ আসলে নাই, ওগুলো মোটা দাগে ফাঁকা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এটা এখন ফ্রিজ করে দিয়ে খুব আদৌ কোনো লাভ আছে বলে মনে হয় না। তাই আমাদের যে কারো মনে হতেই পারে আপনি আসলে একটা সময় দিয়েছেন, তুমি তোমার অ্যাকাউন্টটা বাবা একটু ফাঁকা করে ফেলো। তবে জমির যে দলিলের কথা বলা হচ্ছে, সম্পদের যে বিবরণ আছে, এটা সম্ভবত ট্রান্সফার্ড হয়নি, হলে এগুলো তার নামে জমি হতো না।
এগুলোর তাহলে আমরা ধরে নিতে পারি যে জমি যেগুলোর কথা বলা হয়েছে সেই জমিগুলো এখনও জনাব বেনজিরের নামে আছে, কিন্তু অ্যাকাউন্টগুলোতে টাকা খুব বেশি আছে আদতে তা না। যদিও তারা যদি চায় আসলে এটাও তদন্ত করা খুব ভালোভাবেই সম্ভব। ব্যাংকগুলো স্টেটমেন্ট পাওয়া যায়, আপনি আপনার বহু কোটি টাকা যদি এখান থেকে সরিয়ে নেন, এগুলো আসলে ব্যাংকের কাছে হিসাব আছে, ওই তারিখের আগে কত ছিল, কবে তুলেছেন, দীর্ঘদিনের স্টেটমেন্ট যদি আপনি নেন, আপনি ক্লিয়ারলি দেখে ফেলবেন কী পরিমাণ টাকা ওখানে ছিল এবং কবে এটা উত্তোলন করা হয়েছে। সুতরাং এসব টাকা আপনি যদি সহি নিয়তে তদন্ত করতে চান, সেই তদন্ত করার ডকুমেন্ট আছে। কিন্তু ওই যে বললাম, টাকা তো আটকে গেল না, উনি ওনার টাকা সুবিধা মতো সরিয়ে নিলেন, এই টাকা উনি এবার ব্যবহার করতে পারবেন বিভিন্ন জায়গায়, তার প্রভাব, তার উপরে যে চাপ তৈরি হয়েছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য। যাই হোক, আদেশটা বা এই ঘটনাটা কেন ঘটলো আমরা আপনাদের কাছে আমি জানতে চাইছি, আপনাদের অপিনিয়ন আমি খুব সিরিয়াসলি দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আপনারা একটু মন্তব্যও জানাবেন যে আপনারা আসলে কি মনে করছেন। মানে প্রথম কথাটা হচ্ছে, বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন এই আলাপ আমরা নেই না, একেবারেই নেই না। বাংলাদেশে বিচার বিভাগ বলে কিছু নাই। এটা আসলে একটা টোটালিটারিয়ান স্টেটে যেটা হয়, প্রশাসনের মধ্যে সব কিছু বিলীন হয়ে যায়, সব কিছু বিলীন হয়ে গেছে। এর মধ্যে নানান রকম উইং, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, বাজে কথা। Even, I repeat, I told it repeatedly in my videos, আপনারা আবারও চেক করে নেবেন, বাংলাদেশের আর্টিকেল 116 এই কনস্টিটিউশনে থাকতে পারে না। এটা আমাদের আর্টিকেল 22-র সাথে সরাসরি কনফ্লিক্ট করে, কারণ ওখানে সরকারের নিয়ন্ত্রণের কথা সরাসরি বলা আছে রাষ্ট্রপতির নামে। যদিও এটা আমরা জানি রাষ্ট্রপতি আর্টিকেল 48-3 অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া সব কিছু প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে করবে। তার মানে মোদ্দা কথাটা হচ্ছে, সরকারের সরাসরি নিয়ন্ত্রণ নিম্ন আদালতের ওপরে একেবারে সাংবিধানিকভাবে আছে, ফুল স্টপ। এটা নিয়ে যে যা বলুন, আমরা আসলে এগুলো এন্ডোর্স করি না। ফলে নিম্ন আদালত যখন একটা রায় দিয়েছে এবং যারা বেনজিরের মতো একটা সেন্সিটিভ ইস্যুতে রায় দিয়েছে, আমাদের এটা বুঝতে হবে এই রায়টা হওয়াটা সরকারের খুব উঁচু পর্যায়ে থেকে চাওয়া হয়েছে, এটুকু আমরা মানতে পারি। দুটো কারণ এটা হতে পারে যে প্রাথমিকভাবে হ্যাঁ আমি কিন্তু ওর বিরুদ্ধে এসব ক্রোক করতে বলছি, এগুলো আটকে রাখতে বলছি। কেন আটকে রাখতে বলছি? তার তদন্ত শুরু হলে তিনি যাতে ট্রান্সফার করে ফেলতে না পারেন, ইত্যাদি ইত্যাদি কারণে। ফলে একটা পারসেপশন দেখানো যাবে, পারসেপশন দেওয়া যাবে যে দেখো আমরা কিন্তু বেনজিরের বিচার করছি, তার বিরুদ্ধে অভিযোগ এসছে, আমরা বিচার করছি। আমরা জানি এইসব প্রয়োগ করা, এরপর তদন্ত করা, তদন্ত করে বলা যাবে না না সব ঠিক আছে, এগুলো ওনার পৈতৃক সম্পত্তি, শ্বশুর দিয়েছে, ওটা দিয়েছে, উপহার পেয়েছেন, ছাড়টার দিয়ে দেওয়া যাবে, এটা বিষয় না। কিন্তু এটা করে এক ধরনের বিচারিক প্রক্রিয়া আমি চালু করেছি কারো বিরুদ্ধে, এই পারসেপশন দেওয়া যাবে, এই আই ওয়াশ দেওয়া যাবে। প্রশ্ন কেউ সাথে সাথেই করবেন কেন সরকার এটা করছে, সে জায়গায় পরে আসছে। কিন্তু এই যে আপনি এই রায়টা দিলেন, এটা নিয়ে আবার উচ্চ আদালতে যাওয়া যাওয়া হতে পারে, এই রায় আবার প্রাথমিকভাবে যে রায় আছে সেটা আবার স্থগিত হয়ে যেতে পারে। সুতরাং এটাই যে যথেষ্ট নিশ্চিত রায়, নট নেসেসারিলি। আবার ওপরে গিয়েও সেটা বহাল থাকতে পারে। বহাল যদি থাকে তাহলে আমরা বুঝবো যে চাওয়া হচ্ছে তার বিরুদ্ধে অন্তত তদন্ত খেলাটা চলুক, অথবা তারকে কি সত্যিকার অর্থেই তদন্ত করা হবে। তাহলে দুটো প্রবাবিলিটি, এটা একটা খেলা, অথবা এটা সত্যি সত্যি তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তার বিরুদ্ধে সত্যি সত্যি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটাও হতে পারে। প্রথম কথা হচ্ছে খেলাটা কেন হয়। আমরা সাম্প্রতিক সময়ে খেয়াল করব সরকারের ওপরে চাপ তৈরি হচ্ছে, বিশেষ করে যে জেনারেল আজিজের উপরে যেটা হলো করাপশন নিয়ে কথাবার্তা হলো, এবং জনাব বেনজির অলরেডি আমেরিকার স্যাংশন খাওয়া ম্যাগনিটস্কি অ্যাক্টে, যদিও সেটা দুর্নীতির জন্য না, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের জন্য। তিনি যখন র্যাবে ছিলেন তখন বিভৎস মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সময় বিভৎস ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে মনে করি সব চুরি বাটপাড়ির চাইতে, ডাকাতির চাইতে ওই লঙ্ঘনগুলো আরও অনেক 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 বড় অপরাধ। প্রতিটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে আমাদের স্টেটের স্ট্রাকচারকে ভেঙে দেয়, স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করে। যাই হোক, তো আপনি একটা বিচারের পারসেপশন দেখাচ্ছেন, যেহেতু তিনি যথেষ্ট কথাবার্তা হয়ে গেছে, এটা হয়তো সরকারের কেউ চায় নাই, কিন্তু বেরিয়ে গেছে। ওই যে বলেছিলাম যে দুটো বড় মাফিয়া গ্রুপের মধ্যে যখন লেগে যায় পরস্পরের বিরুদ্ধে, তখন প্রচুর ঘটনা ঘটে। যেহেতু বেরিয়ে হয়ে গেছে, আপনি একটু এই ইলিউশন তৈরি করছেন, হ্যাঁ দুদকে যাওয়া হয়েছে, এবং যারা ওখানে একজন যে ডামি এমপি গেলেন, তিনি যেহেতু চলেই গেছেন, তাই এটাকে না পেরে একটু আগানো তো দরকার আছে। তথাকথিত একজন আইন প্রণেতা এটার ব্যাপারে হিসাব চেয়েছেন, বিচার চেয়েছেন, তাহলে একটু চললো এবং এরপর এটা আবার থেমে যাবে। আবার আরেকটা ব্যাপার হতে পারে, এটাও আমরা উড়িয়ে দেব না এখন।
হতে পারে সরকার সত্যিকার অর্থেই চাইছে এই ভদ্রলোককে সাইজ করে ফেলতে। তাহলে কালের কণ্ঠে যে রিপোর্ট এসেছিল সেটা প্ল্যান্ড, তারপর সেই ডামি এমপি গিয়ে শোরগোল করে এসছেন দুদককে নিয়ে, বাইরে বলছেন এটাও প্ল্যান্ড, এবং সেটার ভিত্তিতে এই যাবতীয় সব কিছু হওয়া এবং রায়, এবং পরবর্তীতে যদি তাই হয়ে থাকে তাহলে এটা হতে পারে যে ইনভেস্টিগেশন উনি এগুলো করেছেন, আসলে এতে কোনো সন্দেহের কিছু নাই। উনি একবার ব্যাখ্যা দিতে এসেছিলেন, সেটা নিয়েও ভিডিও করেছি, অত্যন্ত অত্যন্ত নভিস, কি মারাত্মক অ্যারোগেন্স, কি মারাত্মক সোকল্ড কনফিডেন্স দেখাতেন এই লোক, শেক করছেন, ফাম্বল করছেন, দেখেছি তো ওনার ব্যাখ্যাটা কি, মানে অসংখ্য অসংখ্য সম্পত্তি, অকর্ষ বেসুমার টাকা পয়সা পাওয়া যাবে আমরা জানি, সুতরাং তাকে ধরতে যাওয়া কোনো ব্যাপার না, এবং এগুলো সরকার দীর্ঘদিন থেকে জানে। যাই হোক, তাকে ধরতে চাইতে পারে এবং একটা আইনি প্রসেসে ফেলে তাকে ধরে ফেলতে পারে। তাহলে যদি সত্যি সত্যি সেটা করে, সেটা কেন? তাকে তেমন কিছু করবে না, এটা নিয়ে আমার আর্গুমেন্ট ছিল, বেনজিরদেরকে যদি আপনি আসলে শাস্তি দেন তাহলে আপনার হয়ে লাঠিয়ালি আসলে খুব বেশি মানুষ করতে রাজি হবে না। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারপাস সার্ভ করেছেন গভর্নমেন্টের। 14 সালের নির্বাচনের আগে ঢাকার পুলিশ কমিশনার, 18 নির্বাচনের আগে ডিজি র্যাব ছিলেন, এরপর তো আইজিপি হয়েছেন, সব গুরুত্বপূর্ণ পদে উনি ছিলেন, এবং অত্যন্ত ভয়ঙ্কর নোংরা অ্যাটিটিউড নিয়ে উনি মানুষের সামনে আসতেন, মানুষকে মানুষ মনে করতেন না, এবং যা তা অ্যাটিটিউড দেখিয়ে পারপাস সার্ভ করেছেন। সো এইরকম একজন মানুষকে যদি আপনি ব্যবস্থা নেন তাহলে আপনার হয়ে লাঠিয়ালগিরি কে করবে? সবচেয়ে বেশি সার্ভ করা মানুষদের একজন, এবং ওনার বাড়ি গোপালগঞ্জ, তাহলে কে আসলে এটা নিয়ে ফাইনালি করতে পারবে? এটা ছিল আমার আর্গুমেন্ট। সে কারণে তাকে আসলে এটা করা হবে না। কিন্তু যদি করা হয়ে থাকে, যদি সত্যি সত্যি তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াটা, এখন তদন্তের জন্য ফ্রিজ চাইলো, তারপর তদন্ত হবে, চার্জশিট যদি হয়, বিচারিক প্রক্রিয়া যদি সরি হয়, এবং উনি যদি গ্রেফতারও হয়ে যান, তাহলে আমরা বুঝবো যে বেনজির কোনো একটা রেড লাইন ক্রস করেছেন, মারাত্মকভাবে কোনো একটা রেড লাইন ক্রস করেছেন, সিরিয়াস কোনো রেড লাইন ক্রস করেছেন, যে রেড লাইন ক্রস করাটা তার জীবনে এই দুর্গতি তৈরি করেছে। নিশ্চিতভাবে আপনি আপনার সার্ভ করা মানুষকে, একটা মাফিয়া তন্ত্রে এটা হয় যে আপনাকে সার্ভ করে, যে আপনার লোক, তাকে আপনি রক্ষা করেন, রক্ষা করা হয়েছে। যেন বেনজিরকে কিন্তু করা হয়নি, মানে স্যাংশনের পর তাকে বাদ দেওয়া হয়নি, এমনকি তাকে জাতিসংঘের একটা প্রোগ্রামের নামে আমেরিকায় নেওয়া হয়েছিল। ওটা জাতিসংঘের প্রোগ্রাম ছিল বলেই, ওখানে বিভিন্ন দেশের পুলিশ অফিস চিফরা ছিল বলেই তাকে ভিসা দেওয়া হয়েছে, দিতে হয়েছে। উনি আমেরিকায় গিয়ে খুব ঘুরে টুরে এসেছিলেন, খুব হামবড়া দেখানো হয়েছিল। ইভেন এখন যিনি আইজিপি আছেন, তিনি আগে স্যাংশন পেয়েছিলেন, কিন্তু ওনাকে আইজিপি করা হয়েছে। শুধু সেটা না, তাকে এক্সটেনশনও দেওয়া হয়েছে। সুতরাং আপনি আসলে মাফিয়াতন্ত্রে এটা হয়, আপনি আসলে আপনার বিশ্বস্ত মানুষজনকে ফেলে দেন না, কিন্তু ওনাকে যদি সত্যিকার অর্থে ফেলে দেওয়া হয়, সাইজ করা হয়, তাহলে আমরা বুঝবো উনি মারাত্মক কোনো রেড লাইন ক্রস করেছেন। আমরা সামনের সময় অপেক্ষা করব এবং দেখব তার জীবনে কি ঘটে, তাহলে আসলে আমরা বুঝবো। কারণ রেড লাইন ক্রস না করলে এইরকম ঘটনা ঘটার কথা তার জীবনে ছিল না। যাই হোক, যারা আওয়ামী লীগের হয়ে যাতা করবেন তাদের প্রতি আমার মনে হয় বেনজিরকে দেখে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে কাজ করেন, 2 নম্বরই সব তো করবেনই, অত হ্যাডাম দেখানো ভালো না। আমি বেনজিরের ক্ষেত্রে একটা জিনিস দেখছি যে সাধারণ মানুষ তার খারাপ যা আছে, খারাপ তো সবাই করছে, এই রেজিমকে ক্ষমতায় রাখতে গুরুত্বপূর্ণ পদে যারা আছে প্রত্যেকে এই রেজিমকে ক্ষমতায় রাখার জন্য খারাপ কাজ করছে, কিন্তু প্রত্যেকে আসলে তার মতো এত হামবড়া, এত অ্যারোগেন্স, এত দম্ভ, কথ্য ভাষা এত হ্যাডাম কেউ দেখাতো না। একটু লো প্রোফাইলে চলা, একটু মেকি বিনয়, একটু মেকি সফটনেস, অ্যাটলিস্ট চুপ থাকা, মনে হয় তাদেরকে জনগণের রোষ থেকে কিছুটা বাঁচাতে পারে। বেনজিরের ঘটনা দেখার পর আমার এটা মনে হলো। নিউজটি দেখলেন যে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং তার পরিবারের সব ধরনের স্থাবর অস্থাবর সম্পদ ক্রয়ের নির্দেশ দিয়েছে আদালত। সবাই মোটামুটি একটা ধাক্কা খেয়েছেন। আমি নিজেও প্রথম যখন এই নিউজটি শুনেছি বা হাতে পেয়েছি, আমি মাঝারি ধরনের একটি ধাক্কা খেয়েছি। আমরা সবাই ভেবেছি যে এটা কীভাবে সম্ভব, তার কারণ আমরা ধরেই নিয়েছিলাম অনেক নাটকীয়তার পরে যখন দুদক বেনজির আহমেদের বিরুদ্ধে একটা তদন্ত শুরু করলো, তা মোটামুটি একটা লোক দেখানো তদন্ত হিসেবেই চলবে। কিন্তু চোখ সবার কপালে উঠল
যখন জানতে পারলাম দুদকের আবেদনের প্রেক্ষিতেই আদালত এই নির্দেশনাটি দিয়েছে এবং একই সঙ্গে তার কেনা সব সম্পত্তির মোট ৮৩টি দলিল এবং বেনজির আহমেদ এবং তার পরিবারের নামে থাকা ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট সবই জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ তদন্ত চলাকালীন সময়ে যাতে বেনজির আহমেদ এই সম্পদগুলো অন্য কারো কাছে বিক্রি অথবা হস্তান্তর করতে না পারে, এই জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এগুলো জব্দের জন্য আবেদন জানানো হয়েছিল। সেই মোতাবেক আদালত নির্দেশনা দিয়েছে। কিন্তু প্রশ্ন যেটি উঠেছে যে এটি কি স্রেফ আইওয়াস নাকি বেনজির আহমেদকে বলির পাঠা করা হচ্ছে, অথবা সত্যি সত্যি সরকার আন্তরিকতার পরিচয় দিচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। এটি তো সম্ভব না, এটি আমাদের কারো বিশ্বাস হওয়ার কথা নয়। তার কারণ আমাদের যে গত 15 বছরের অভিজ্ঞতা, তাতে করে বর্তমান সরকারের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া সম্ভব নয়। আমরা যদি সাম্প্রতিক যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তুমুলভাবে সারা দেশ জুড়ে, সেনাপ্রধান সাবেক জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যখন মার্কিন নিষেধাজ্ঞা এলো, তখন একটি প্রশ্ন উঠেছে, যখন আল জাজিরাতে তার বিরুদ্ধে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এই ডকুমেন্টারিটি প্রচার হলো, তারপরে তো কোনো ব্যবস্থা নেওয়া হলো না, কোনো ধরনের শব্দ করল না সরকার। এমনকি এই ডকুমেন্টারিটি ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তুলে নেওয়ার নির্দেশনা দেওয়া হলো। আমরা যখন দেখি যে দেশের কথিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, সেটির রক্ষা কবচ হয়ে কাজ করে খোদ আদালত, তদন্তের তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের নির্দেশনাটি বাতিল করে দেওয়া হয়। আমরা যখন দেখি দেশের বাইরে প্রতি বছর ৮০,০০০ কোটি টাকা পাচার হচ্ছে, কোনো ধরনের পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সরকার, পাচার করা অর্থ ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেয় না সরকার, আমরা তখন কি করে ধরে নেব যে এটি সরকার সত্যি সত্যি আন্তরিকতার সঙ্গে কাজ করছে? বেনজির আহমেদ যে ভয়ঙ্কর দুর্নীতি করেছে, এবং আমরা যখন দেখছি যে একের পর এক ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো একেবারে ক্ষয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে সরকারের কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেই। ঋণ খেলাপিদের জন্য নতুন নতুন বিধান তৈরি করা হচ্ছে যাতে তারা আবার নতুন করে ঋণ পায়। সেখানে আমরা কিভাবে ধরে নেব যে সরকার সত্যি সত্যি বেনজির আহমেদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? আপনাদের নিশ্চয় মনে আছে, যখন আমরা স্মরণ করি যে গত বছর ৩-৪ আগে দুর্নীতির বিরুদ্ধে যখন অভিযান শুরু হলো, সেই অভিযান গিয়ে থেমে গেল ক্যাসিনো কেন্দ্রিক হয়ে, এবং সেই ক্যাসিনো ব্যবসাতেও যাদের নাম এসেছে ভয়ঙ্কর সব রাঘব বোয়াল, এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, এবং আমরা ভিতর থেকে আরও যেসব বিষয় জানতে পারছিলাম, যাদের নাম জানতে পারছিলাম, পিলে চমকে ওঠার মতন, সবাই ধরাছোঁয়ার বাইরে রইলেন। সামান্য 2-4 জন, এই জিকে শামীম টামিম আর কাদের কাদের ধরা হলো, এই তো, এর বাইরে তো আর কিছু না, এবং একটা পর্যায়ে সেটিও থেমে গেল। সেই অভিজ্ঞতাগুলো থেকে আমাদের মনে করার কোনো কারণ নেই যে এটি আন্তরিকতার সঙ্গেই বেনজিরের বিরুদ্ধে তদন্তটি চলছে এবং আন্তরিকতার সঙ্গেই সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এখন কি ভাবছি? মানুষ এখন ভাবছে যে এই যে তদন্তটি চলবে, তদন্তের পরে হয়তো একটা ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হবে, বলবে যে না, আমরা আসলে অস্বাভাবিক কিছু পাইনি বেনজির আহমেদের বিরুদ্ধে, এবং যেই আবেদনটি দুদকের পক্ষ থেকে করা হয়েছে তার সম্পদ বাজেয়াপ্তের জন্য, সেটি নিশ্চয়ই সরকারের শীর্ষ মহলের নির্দেশ নিয়ে বা আদিষ্ট হয়ে তারা এই আবেদনটি করেছে, নয়তো দুদকের পক্ষে এই শক্তি সঞ্চয়ের কোনো কারণ নেই। খুব স্বাভাবিক। মানুষ এমনটাই ভাবছে যে দুদক আন্তরিকতার সঙ্গে কাজ করছে, এটির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এমন একটি বিষয় হতেও পারে, এবং প্রমাণ করার চেষ্টা করছে যে তারা খুব নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করছে,
এবং একটা পর্যায়ে গিয়ে তারা এমন কিছু ধারা উপধারা সংযোজন করবে, যদি ফাইনাল রিপোর্ট নাও দেয়, যদি অভিযোগপত্র গঠন করে, সেক্ষেত্রে হয়তো এমন কিছু ধারা উপধারায় অভিযোগপত্রটি গঠন করা হবে যাতে বেনজির আহমেদ খুব সহজেই বেরিয়ে আসতে পারেন সেগুলো মোকাবেলা করে। অথবা আর যে জিনিসটি মানুষ ভাবছে সেটি হচ্ছে, যেহেতু সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স একটা ঘোষণা রয়েছে, সেটির একটা ছোটোখাটো প্রমাণ দেওয়ার জন্য বেনজির আহমেদের মতো দু একজনকে বলির পাঠা করা হতে পারে, আর কিছু না, এর বাইরে আর কিছু কি। অর্থাৎ আমাদের পক্ষে এটি কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না যে সরকার সত্যি সত্যি খুব স্বাভাবিকভাবেই সততার সঙ্গে বেনজির আহমেদের মতন রাঘব বোয়ালের বিরুদ্ধে সত্যিই কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে। নিশ্চয়ই কোনো কিন্তু রয়েছে এর মধ্যে। তার কারণ বর্তমান সরকার টিকে আছে, যেমনটা আমরা শুনি, যেমনটা জানি, এই ধরনের অলিগার্ক ব্যবসায়ী গোষ্ঠী যারা বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নিয়ে সরকারকে আবার অনৈতিক সুবিধা দিচ্ছে। বেনজির আহমেদের মতন প্রভাবশালী ব্যক্তিরা সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাদেরকে অনৈতিক বিভিন্ন বিষয়ে সমর্থন দিয়ে গেছে। প্রশাসন থেকে শুরু করে দলীয় ব্যক্তিরা যেভাবে অপকর্ম করছেন, যেভাবে দুর্নীতি লুটপাট করছেন, সেই অবস্থার মধ্য দিয়ে বেনজির আহমেদের মতো একজন মানুষের বিরুদ্ধে সরকার সত্যি সত্যি আন্তরিকতার সঙ্গে কোনো ব্যবস্থা নেবে, এটি মানুষের ধারণার বাইরে চলে গেছে। তারপরেও আমরা বলবো, যদি কোনো নাটক হয়ে থাকে, যদি কোনো আইওয়াশ হয়ে থাকে, যদি বলির পাঠা করতে বেনজির আহমেদকে সরকার ব্যবহার করে থাকে, তারপরেও একজন দুর্নীতিবাজ হলেও তো তার বিরুদ্ধে বিচারটি হচ্ছে, এটিই সান্ত্বনা, এটিই দৃষ্টান্ত, এটিই আমাদের কাছে অনেক, আমি অন্তত মনে করি। ভালো থাকুন সবাই।